আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ একটি মানবিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা জানেন যে সামনে ঈদ, চারিদিকে নানা আয়োজন, কোরবানির ঈদে গরু, খাসি ইত্যাদি কেনার একটা উৎসব আছে। এখন ঘরে ঘরে একটা আনন্দের আবহ আছে, কিন্তু সবার জীবনে আনন্দ নেই আসলে। বিশেষ করে আমরা দেখছি 5টি শরিয়া ভিত্তিক যে ব্যাংক, তাদের গ্রাহকরা চিন্তা করছেন তাদের কি হবে। এমনও পরিবার আছে টাকার শোকে পরিবারের প্রধান ব্যক্তি মারা গেছেন, সন্তানাদি নিয়ে খুব বিপদে আছেন বিধবা নারী, কিংবা বিধবা মহিলা যার টাকাটা রাখা হয়েছিল, কিংবা পেনশনভোগী মানুষ, তার টাকাটা তিনি ফেরত পাচ্ছেন না। ব্যাংক নিজের টাকা ব্যাংকে রেখে এখন হাত পাততে হচ্ছে, যেন টাকা রাখাটাই অপরাধ ছিল। শুধু ব্যাংক নয়, এ তালিকায় রয়েছে 5টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাও। অবসরের তালিকায় থাকা এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো অনেকগুলো প্রতিষ্ঠান, 5টি প্রতিষ্ঠান, এবং এদেরও দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে গ্রাহকদেরকে টাকাটার জন্য। প্রশ্ন উঠছে, ঈদের আগে কি এসব গ্রাহকদের কিছু কিছু করে হলেও টাকা ফেরত দেওয়া যায়? বাংলাদেশ ব্যাংক কি সেরকম ভাববেন, কিংবা অর্থ মন্ত্রণালয় বা সরকার চিন্তা করবেন? 5টি ব্যাংকের 76 লাখ গ্রাহক। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এসব ব্যাংকের গ্রাহকরা অস্থির হয়ে উঠেছেন টাকার জন্য। অর্থ ফেরত সহ নানা দাবিতে, বিশেষ করে হেয়ার কাট বাতিলের দাবিতে তারা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গায় বিক্ষোভ করেছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ এলাকায় ব্যাংকগুলোর কয়েকটি শাখায় তারা তালাও ঝুলিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বড় আকারের খেলাপি ঋণের কারণে সংকটে রয়েছে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও টাকা তুলতে পারছেন না, অথচ এই টাকা তারা জমা রেখেছিলেন নিজেদের কষ্টের টাকা। একই অবস্থা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদেরও। তাদেরও হাজার হাজার গ্রাহক এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন টাকার জন্য। এদিকে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছিল সরকার, কিন্তু সেই কাজটা মনে হয় যে ঝুলে গেছে, বেশি দূর এগোতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যদিও বলছেন যে এই সম্মিলিত ব্যাংকের কার্যক্রম চলবে, কিন্তু এই ব্যাংকের বিষয়ে সংশয় কাটছে না। ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, একীভূত থাকতে অনাগ্রহ এবং আইনি মারপেচে রাষ্ট্রীয় এই উদ্যোগ শেষমেশ কাজে আসবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অর্থনীতিবিদ এবং ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, একীভূত করার উদ্যোগে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে ভুল পথে হেঁটেছে বাংলাদেশ ব্যাংক কিংবা অন্তর্বর্তী সরকার। 5টি রুগ্ন ব্যাংককে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গত বছর ডিসেম্বরে শুরু হওয়া এই উদ্যোগের ভিত্তি এখন বেশ নড়বড়ে বলেই প্রতীয়মান হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যেতে মাত্র 5 মাসের মাথায় আবেদন করেছে এসআইবিএলের পরিচালকরা, এবং অন্যান্য অংশীদারদের অস্বস্তির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে আবার নতুন করে ব্যাংকিং রেজলিউশন আইন 2026-এর মতো, যার একটি ধারা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে যে পুরনো মালিকরাও ফিরতে পারবেন। হয়তো শেষ পর্যন্ত যারা ডিফল্টার মালিক আছেন বা লুটেরা মালিক আছেন তারা ফিরবেন না, কিন্তু সংশয়টা থেকে গেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বলতে গেলে কর্মক্ষম কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমানতকারীদের আস্থার সংকট সবচেয়ে বেশি, কারণ এই ব্যাংকের প্রতি কোনো আস্থা তৈরি হচ্ছে না 5 ব্যাংকের গ্রাহকদের, যাদের টাকাটা আটকে আছে। এছাড়া 5টি ব্যাংকই আলাদা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কর্মী বাহিনী, ভিন্ন মালিকানা এবং ম্যানেজমেন্ট পদ্ধতিও ভিন্ন ভিন্ন। সবগুলোকে একসাথে এনে একটি সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলে দৃশ্যমান নয়। 5টা ব্যাংক একত্রিত হলো। এখন দেখার বিষয়, একটার হয়তো 90% ঋণ খেলাপি, আর একটা 40% ঋণ খেলাপি। এখন যার 90% তার আগ্রহ যতটা, যার 40% তার আগ্রহ কিন্তু ততটা নয়। এছাড়া বাজারে কিন্তু অনেকগুলো দুর্বল ব্যাংক রয়ে গেছে, যাদেরকে মার্জারের প্রক্রিয়ার মধ্যে আনা হয়নি। এই নিয়েও কিন্তু একটি কথা রয়েছে যে বৈষম্য করা হয়েছে একীভূতকরণ প্রক্রিয়ায়। এবং সাবেক গভর্নরের কথা বলা হচ্ছে যে তিনি লুট করা ব্যাংকের দায় পুরোটা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়েছেন। জনাব আহসান মনসুরের কথা বলা হচ্ছে।
এবং এই সময় ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল 1,96,000 কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের হার ছিল 48 থেকে 97%। তারল্য সংকটে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল ব্যাংকগুলো। এমন প্রেক্ষাপটে মূলত রাষ্ট্রীয় গ্যারান্টিতে সাধারণ আমানতকারীদের উদ্দেশ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রহণ করা হয়েছিল। বহুল আলোচিত ওই ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এবং যাত্রা শুরুর পর গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল। কিন্তু একীভূতকরণের 6 মাস চলে গেল, তারও বেশি চলে গেছে। পরিস্থিতি যতটা উন্নতি হওয়ার কথা ততটুকু হয়েছে, বরং হয়নি। প্রশাসনিক জটিলতা বাড়ছে, নতুন করে পুঁজির সংস্থান না হওয়া এবং আন্তঃব্যাংক সমন্বয়হীনতা সাধারণ গ্রাহকদের আস্থা ফেরাতে পারেনি। মার্জার সবসময় একটি ভলান্টারি প্রক্রিয়া, অর্থাৎ স্ব উদ্যোগে একীভূত হবে, কিন্তু এখানে কিন্তু তা মানা হয়নি, জোর করে করা হয়েছে, নিজেদের খেয়াল খুশি মতো মার্জ করা হয়েছে। একীভূত করার কতগুলো অর্থনৈতিক ধাপ এবং ধরন আছে, সেগুলোও বিবেচনায় রাখা হয়নি। ভালোর সঙ্গে খারাপের মার্জার ঠিক আছে, কিন্তু খারাপে মার্জার একীভূতকরণ কী ফল বয়ে আনবে সেটিও কিন্তু চিন্তা করা হয়নি। বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা বা অপরাধ ঠেকাতে সার্বিক ব্যর্থতার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অথচ এখানে ব্যাংকের গ্রাহকরা ভুগছেন। এই ব্যাংকগুলোতে যদি অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সেই দায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের। সবশেষে আমরা যেটা জানতে পেরেছি, সম্মিলিত ইসলামী ব্যাংকের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারীও এখানে বিনিয়োগ করার মতো কোনো আগ্রহ দেখায়নি। তাহলে কি হবে আমরা জানি না। তবে শেষমেশ ঢাকা জার্নালের পক্ষ থেকে একটি আবেদন, অন্তত ঈদের আগে 5টি শরিয়া ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর গ্রাহকদের অন্তত কিছু করে টাকা রাষ্ট্র যেন, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক উদ্যমী হয়ে দেয়, সেই প্রত্যাশা করব আমরা। আজকের মতো এখানেই শেষ করছি জার্নাল পর্যালোচনা। সবাই ভালো থাকবেন।